এটা যিনি ডক্টর তাজ হাশমি বলছিলেন আরেক পার্সপেক্টিভে, আর আমি দেখি এটাকে আরেকটু অন্য দিক থেকেও দেখি। আপনার ইরানিয়ান রেজিম, আমরা যতই আমাদের আবেগ দিয়ে বা আমাদের মানে আপনার এটাকে জজবা দিয়ে বা হাইপ দিয়ে যে বিবেচনা করার চেষ্টা করি না কেন, ইরানিয়ান রেজিম একটা তার নিজের দেশের মধ্যেই নিজেরা এবং তাদের আঞ্চলিক যে মানে আপনার আরব এলাকা আছে, শুধু সেটা না, আপনার পাশে অন্যান্য জায়গা, অন্যান্য অন্যান্য এলাকা, তো তারা যে পরিমাণ বৈপরীত্য সৃষ্টি করেছে। আপনি দেখেন যে ইরানের সাথে একটা মুসলমান দেশের ভালো সম্পর্ক নেই, আপনি দেখাতে পারবেন না। এমনকি যে পাকিস্তান তার যে একজন প্রতিবেশী, এই পাকিস্তানকেও তারা আক্রমণ করেছে, তারপরে পাকিস্তান আবার সেখানে রিটেলিয়েট করেছে। আপনার সৌদি আরবের সাথে সম্পর্ক ভালো না। মানে কোনো একটা আরব দেশ আপনি পাবেন না যে তার সাথে সম্পর্ক ভালো। এবং এই কারণে আপনি দেখেন যে যে গন্ডগোলটা যখন বা এই সংঘাত সংঘর্ষ শুরু হয়েছে, একটা ও যে মুসলিম দেশগুলোর যে সহায়তা চায় যে আমরা মুসলিম সব অন্যরা যাবে একসাথে, মানে একটা রিটেলিয়েট করবে বা কিছু করবে, আপনি জানেন কেউ যাবে না। তার কারণ ইরান নিজে তার প্রক্সি দিয়ে যেভাবে একের পর এক প্রক্সি তৈরি করেছে, এগুলো শুনতে হয়তো খারাপ লাগবে অনেকের কাছে, অনেকে আবেগ থেকে হয়তো অন্য কথা বলবেন, কিন্তু দেখেন আপনি যে হিজবুল্লাহ তৈরি করে লেবাননে তৈরি করেছে, তারপরে হামাস তৈরি করেছে, এরপরে হুতিদের এখানে ইয়েমেনে তৈরি করেছে, এরপরে আপনার পাশাপাশি সিরিয়াতে তারা যে আসাদের মতো একটা রিপ্রেসিভ রেজিমকে সমর্থন করার জন্য যে আসাদ 10 লাখের বেশি তার নিজস্ব নাগরিক হত্যা করেছে, সেটার মধ্যেই আপনার ইরানিয়ান আইআরজিসি এরা জড়িত ছিল। তারা ওখানে মানে ট্রেনিং দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, তাদের গোয়েন্দা সংস্থা সমস্ত কিছু করেছে। তো এভাবে সমস্ত জায়গায় সে নিজের প্রক্সিটাকে দিয়ে তার প্রভাবটাকে ছড়িয়ে দিতে চায়। এটার কারণ হচ্ছে যে তারাও তাদের রেজিমটাকে রক্ষা করতে চায়। তো এরকম করলে তো আপনি এলিবাই সৃষ্টি করবেন, আপনি একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন শত্রুকে বা আপনার যে প্রতিপক্ষ তাকে। আপনি আজকে কেউ কি দেখাতে পারবে যে এ পর্যন্ত ইরানের কোনো একটা অ্যাকশন মানে ফিলিস্তিনিদের বা মুসলিম বিশ্বের কোন একটা উপকার করেছে? যদি কেউ দেখাতে পারে, তাদের প্রত্যেকটা প্রক্সি দিয়ে যখন মানে ধরেন এই যে একটা হাইপ ছুড়ে দেওয়া হয় যে হিজবুল্লাহর 1.5 লাখ মিসাইল আছে, এখানে এত হাজার ড্রোন আছে, এই আছে সেই আছে, তারপরে ক্ষতিটা হয় কার? আজকে সেটার পরিণতি দিয়ে এই যে প্রক্সির দিয়ে যে খেলাগুলো তারা খেলছিল ইরানিয়ান রেজিম, যেটা ডক্টর তাজ হাশমি বলছিলেন যে তারা তাদের রেজিমটাকে রক্ষা করতে চায়। আর এটা ভুলে গেলে চলবে না যে ইরানে একটা স্বৈরশাসন চলে। সেটা আপনি ধর্মীয় ইয়ে থেকে বিবেচনায় নিয়ে যদি আমরা লাফালাফি করি তাহলে হবে না। বাংলাদেশেও যেমন একটা স্বৈরশাসন চলেছিল, আপনার সেখানেও একটা স্বৈরশাসন চলছে, এটা স্বীকার করতে হবে। ইসরায়েল যে হামলা করছে এটা কি আসলে ইরানের একটা রেজিম চেঞ্জের জন্য এই হামলা কিনা মূলত? না, আসছি এখন ইরানিয়ান রেজিম চেঞ্জ। আপনি দুটা জিনিস আসছে, একটা হচ্ছে রেজিম চেঞ্জের প্রসঙ্গটা, আরেকটা হচ্ছে নিউক্লিয়ার যে অপশন তারা যাচ্ছিল সেটাকে আপনার ধ্বংস করে দেয়া বা ক্ষতিগ্রস্ত করা। যেভাবে আপনার অনেক 1981 সালে ইরাকের ওসিরাক যে পারমাণবিক কেন্দ্রটা ছিল, রিয়েক্টর ছিল, সেটাকে আপনার ইসরায়েল ধ্বংস করে দিয়েছিল। তো এটা তো করতে পারে, কিন্তু এখন কথাটা হচ্ছে যে এটা রেজিম চেঞ্জ হোক, সে ব্যাপারটাও বড় করে বলা হচ্ছে, এবং সেটা আরো উঠে আসছে যে খামেনিকে আপনার অ্যাসাসিনেট করার একটা প্রসঙ্গ আসছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেটাকে বলছে যে না, সেটাকে তিনি করতে দিতে চান না, রেস্ট্রেন করতে চান। এখন আপনি দেখেন যে এটা যে কারণেই হোক, কিন্তু আপনার একটা দেশের, আপনার ওরা যে আইআরজিসি কে নিয়ে এত মানে লাফালাফি করতো, গর্ব করতো, আপনার আইআরজিসির মানে সুপ্রিম মানে যে প্রধান, তিনি নিহত হয়েছেন, জেনারেলরা নিহত হয়েছেন। পৃথিবীতে কোনোদিন কেউ শুনেছে যে কোনো দেশের, একটা ফর্মিডেবল দেশের গোয়েন্দা সংস্থার প্রধান নিহত হয়? সে হয়েছে আইআরজিসির যে গোয়েন্দা সংস্থার প্রধান, সে নিহত হয়েছে। আচ্ছা, এখন তারপরে আসেন যে তারা যে প্রক্সি তৈরি করেছিল, আপনার হামাসের প্রধান আপনার গত বছর আপনার কত 31শে জুলাই 2024 সালে এই ইরানের তেহরানে সে নিহত হয় ইসরায়েলিদের হাতে। আচ্ছা, তারপরে হাসান নাসরাল্লাহ আপনার লেবাননের যে হিজবুল্লাহর প্রধান, সে নিহত হয় 27শে সেপ্টেম্বর 2024 সালে। এবং হিজবুল্লাহ হামাসের বেশিরভাগ মানে নেতা আপনার নিহত হয়েছে। তাহলে লাভটা কি হলো? এই প্রক্সি গুলো দিয়ে লাভটা কি হলো? আপনি ইয়েমেনের ওইখান থেকে যে প্রক্সিটা হচ্ছে তাও দিয়ে লাভটা কি হলো? আপনার অনেকে বলবে যে ওখানে ইসরায়েলের মধ্যে মিসাইল ছুটছে, ওই মিসাইল গিয়ে পড়ছে তেল আবিবে, আপনার হাইফাতে, এসব জায়গায় পড়ছে। আচ্ছা, এখন ইসরায়েলের কি কোনো সামরিক কমান্ডারকে এই পর্যন্ত ওরা মানে মারতে পেরেছে? পারে তো নাই। আচ্ছা, ইসরায়েলের কোনো সামরিক স্থাপনা মানে ধ্বংস করতে পেরেছে? পারে নাই। এখন আপনি বলবেন যে আমি কথাগুলো বলছি কেন? আমি বলছি আত্মসমালোচনার জন্য, যে হাইপ সৃষ্টি করে হবে না। এই যে ইসরায়েলকে সুযোগ করে দেওয়া হয়েছে প্রক্সি ওয়ারের মাধ্যমে। ইরান যে কথাটা ডক্টর তাজ হাশমি বলছিলেন যে আর কিছু মাস গেলে তারা একটা পারমাণবিক ক্ষমতা অর্জন করতে পারে, মাথায় মানে জিনিসগুলো অন্যভাবে করতে। আপনি লক্ষ্য করেন, পাকিস্তানেরও তো পারমাণবিক বোমা আছে,
পাকিস্তান কিভাবে পারমাণবিক বোমা অর্জন করেছে, মানে কি পরিমাণ প্রতিরোধের মধ্যে থেকে তারা অর্জন করেছে, তাদেরকে কেউ কিছু করতে পেরেছে? তারা তো পারেনি। আপনি উত্তর কোরিয়ার কথা ধরেন, উত্তর কোরিয়াও একটা মানে আপনার একটা চরম স্বৈরাচারী একটা শাসক আচ্ছা, মানে সেখানে আছে, কিন্তু তারা আমি যে অর্জন করেছে সেটাকেও কেউ কিন্তু ধ্বংস করতে জি পারেনি। জি ধন্যবাদ, অশেষ এখন ধন্যবাদ আপনাকে। আমি আবারও আসবো আপনার ইরানকে কাছে। এখন যদি ইসরায়েলিরা অ্যাটাক করে, হুম, হুম। ইসরায়েলিদের প্রথম অ্যাটাক যেটা মনে হচ্ছে যে তারা তাদের পারমাণবিককে ডেটার করতে চায়। আপনি ইসরায়েল সবসময় চাইবে ইরান একটা থিওক্রেটিক স্টুপিডিটি সবসময় চলুক, মানে এই যে যে ধরনের রেজিম এখন চলছে এটা থাকলে ইসরায়েলের জন্য সুবিধা। সেখানে যদি গণতন্ত্র থাকে ইরানে তাহলে ইসরায়েলের জন্য অসুবিধা, আরব অসুবিধা। বিশ্বে যদি আচ্ছা, গণতন্ত্র থাকে অশেষ ইসরায়েলের ধন্যবাদ। জন্য আমি আসবো আবারও অসুবিধা। তা কাছে। ওই ইসরায়েল আবুরুস, চায় আরব বিশ্ব রাজা বাদশাহ থাকুক, এখানেও আপনার ইরানেও আপনার এই যে এই ইয়ারা আয়াতুল্লাহরা জি থাকুক আমি এবং আসবো রিপ্রেসিভ আবারও রেজিম আপনার থাকুক, কাছে। এটা ওদের জন্য সুবিধা। আহ